এই ভিডিওতে আলোচনা করব আমরা যে রাষ্ট্রের উৎপত্তি এবং প্রকৃতি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ। অবশ্যই এই সামাজিক চুক্তি মতবাদ যখনই আমরা বলছি তখনই তিনজন দার্শনিকের নাম কিন্তু আমাদের চোখের সামনে ভেসে আসে। তারা হচ্ছেন কারা? একজন হচ্ছেন হবস, লক এবং রুশো। একজন হবস, 2 নম্বর হচ্ছে জন লক এবং 3 নম্বর জন হচ্ছেন জ্যাক রুশো। এবার এই সামাজিক চুক্তি মতবাদটা কি, এটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। দেখো, আমরা জানি যখন মধ্যযুগ ছিল, এই মধ্যযুগের ফলে সারা মধ্যযুগ জুড়ে একটা কুসংস্কার, একটা অন্ধকারময় পরিস্থিতি কিন্তু ছিল, যেখানে যুক্তির কোনো জায়গা ছিল না। কিন্তু ষোড়শ শতাব্দীতে যখনই আধুনিকতার যুগ আসলো, মুক্ত উদারনীতিবাদের যুগ আসলো, তখন কিন্তু মানুষের মধ্যে এই অন্ধকারের ছন্ন যুগটা চলে গেল এবং সেখান থেকে মানুষের মধ্যে একটা ধারণার পরিবর্তন হলো রাষ্ট্র সম্পর্কে। সেই ধারণাটা কি না, মধ্যযুগে মানুষের রাষ্ট্র সম্পর্কে একটা ধারণা ছিল যে রাষ্ট্র হয়তো ঈশ্বর প্রতিষ্ঠা করেছে, অতএব রাষ্ট্র চলবে ঈশ্বরের নামে। আসলে রাষ্ট্র যেটা বলছে সেটা আসলে ঈশ্বরই বলছে। অর্থাৎ এখানে কোনো একজন ব্যক্তিকে বা কোনো একজন রাজাকে ধরে নেওয়া হতো যে সে ঈশ্বরের প্রেরণ করা কোনো দূত, তিনি যা বলছেন সেটাই আসলে আমাদেরকে মেনে চলা উচিত। কারণ তিনি যেটা বলছেন, যেহেতু তিনি ঈশ্বরের দূত, তাই তিনি যেটা বলছেন সেটা হচ্ছে ঈশ্বরের কথা, তার কথা মানে হচ্ছে ঈশ্বরের কথা। কিন্তু যখনই যুক্তির জায়গা আসলো, তখনই কিন্তু মনে রাখতে হবে যে এই ধারণাটা মানুষের মধ্যে বদলে গেল। তারা মনে করলেন যে না, রাষ্ট্র আসলে ঈশ্বরের সৃষ্ট নয়, রাষ্ট্র আসলে মানুষ তৈরি করেছে। অতএব এই সার্বভৌম ক্ষমতার ধারণাটা আসলে মানুষের মধ্যে থেকেই এসেছে। এই ক্ষমতাটার আধার আসলে মানুষ, কারণ যেহেতু রাষ্ট্র মানুষকে তৈরি করেছে। এখন এই যে মতবাদটার কথা বলছি, রাষ্ট্র সৃষ্টি করার জন্যে, রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণে মানুষের যে উদ্যোগ, মানুষের যে উদ্যম, এই এই কথা যে যতগুলো মতবাদ বলেছে তার মধ্যে অন্যতম একটা মতবাদ হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। অর্থাৎ সামাজিক চুক্তি মতবাদ বলতে চাইছে যে রাষ্ট্র তৈরি হয়েছে কোনো ঈশ্বর প্রদত্ত নয়, ঈশ্বরের সৃষ্ট নয়। মানুষ রাষ্ট্রকে তাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের বাঁচার তাগিদে মানুষ কিন্তু রাষ্ট্র সৃষ্টি করেছে। এই সামাজিক চুক্তি মতবাদ অনুসারে কিন্তু রাষ্ট্র হচ্ছে মানুষের স্বেচ্ছাকৃত এবং স্বতঃপ্রবৃত্ত চুক্তির ফল। অর্থাৎ মানুষ স্বেচ্ছায় তাদের নিজেদের প্রয়োজনে, তাদের নিজেদের দরকারেই কিন্তু তারা রাষ্ট্র তৈরি করেছে। মানুষের উপরে এই রাষ্ট্রকে কেউ চাপিয়ে দেয়নি, আর মানুষ বাধ্য হয়ে রাষ্ট্রকে গ্রহণও করেনি। এখন এই তত্ত্বের গোড়াতেই একটা বিষয় ধরে নেওয়া হয়েছে যে মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে রাষ্ট্র বলে কিন্তু কিছু ছিল না। মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। অর্থাৎ তখনও পর্যন্ত যেহেতু আইনত রাজনৈতিক রাষ্ট্র তৈরি হয়নি, তাই প্রকৃতির রাজ্যে মানুষ বসবাস করতেন। এখন কতিপয় রাষ্ট্রবিজ্ঞানী আবার তারা বলতে চাইছেন যে না, তখন আবার প্রাক সামাজিক অবস্থা ছিল, অর্থাৎ প্রি সোশ্যাল পরিস্থিতি ছিল তখন। অর্থাৎ তখনও কিন্তু সমাজের উদ্ভব হয়নি, সমাজ কিন্তু তখনও সৃষ্টি হয়নি। তাহলে আমরা এইটাতে দেখতে পাচ্ছি যে সামাজিক চুক্তি মতবাদের যারা প্রবক্তা, তারা কিন্তু এটা বলতে চাইছেন যে তখন না রাষ্ট্র তৈরি হয়েছে, আইনত রাষ্ট্র, আর না সমাজ তৈরি হয়েছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু রাষ্ট্র তৈরি হয়নি, তাহলে কি হচ্ছে না, সেহেতু কোনো কিছু সমস্যার সমাধান করার জন্য, অর্থাৎ মানুষের যে আচার আচরণ, মানুষের যে প্রবৃত্তি, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কোনো আইন, রাষ্ট্রীয় আইন ছিল না। তাহলে রাষ্ট্রীয় যখন আইন ছিল না, তখন কিসের দ্বারা নিয়ন্ত্রিত হতো না, তখন নিয়ন্ত্রিত হতো স্বাভাবিক আইনের দ্বারা, অর্থাৎ ন্যাচারাল লয়ের দ্বারা। এই স্বাভাবিক আইন কারা নিয়ন্ত্রণ করতো না, স্বাভাবিক আইন নিয়ন্ত্রণ করত তৎকালীন সময়ের ওই প্রি সামাজিক পরিস্থিতিতে সাধারণ মানুষ। এবং স্বাভাবিকভাবে আমরা জানি যে মানুষের মনের মধ্যে যেমন একটা প্রকৃত ইচ্ছা থাকে, তেমন কিন্তু একটা অপ্রকৃত ইচ্ছা থাকে যদি কোনো আইনের অনুশাসন না থাকে। এখন মানুষকে যদি বলা হয় যে তুমি একটা আইনের বা বিচারের ব্যবস্থা করে দাও, আর তাকে যদি সেটাকে যদি লক্ষ্য রাখার কিছু না থাকে, তার যদি কোনো গাইডলাইন না থাকে, তাহলে কী হবে? মানুষ তার নিজের মতো করেই তৈরি করবে।
তার নিজের মতো করে আইনটাকে পরিচালনা করার চেষ্টা করবে। তার ফলে যেটা হতো কি, যে প্রাকৃতিক অবস্থাটা কিন্তু ক্রমশ জটিল হয়ে পড়ছিল। কেন ক্রমশ জটিল হয়ে পড়ছিল? কারণ এখানে কোনোভাবেই কোনো নির্দিষ্ট আইন ছিল না। আইনটা কী ছিল বললাম? ন্যাচারাল ল, মানে কি প্রাকৃতিক আইন। অর্থাৎ যে বিচার করতে যাচ্ছে সে কি করবে? সে তার নিজের মতো করে বিচার করবে। আর নিজের মতো করে বিচার করতে গেলে কী হবে? সঠিক বিচারটা আসবে না, জটিলতায় পরিণত হচ্ছে। বলা ভালো, এটা বললে কিছু খারাপ পরিস্থিতি তৈরি হবে না। সেটা হচ্ছে এক প্রকার বলতে পারো যে একটা মানে কি, মানে জোর যার মুলুক তার। অর্থাৎ যার ক্ষমতা আছে, যার জোর আছে, সে তার মতো করে স্বাভাবিক আইনটাকে পরিচালনা করছিল। এর ফলে কী হবে? এর ফলে খুব স্বাভাবিকভাবেই মানুষের জীবনটা হয়ে উঠছিল অনিশ্চিত, দুর্বিষহ। এবং এই অনিশ্চিত, দুর্বিষহ জীবন থেকে বাঁচার জন্যে মানুষ ভেবেছিল যে এইভাবে যদি আমরা যদি ন্যাচারাল লয়ের উপর দিয়ে চলতে যাই, তাহলে কী হবে? আমাদের জীবনে কখনোই, আমাদের পরিবেশে কখনোই শান্তি শৃঙ্খলার পরিবেশ তৈরি হবে না। আমাদের পক্ষে আমাদের জীবনযাত্রাটা আরও দুর্বিষহ হয়ে উঠবে। আমরা বেঁচে থাকতে পারবো না, বাঁচার মতো পরিবেশ তৈরি হবে না। তখন মানুষ তাদের এই এই দুর্বিষহ, এই জটিল পরিস্থিতি থেকে বাঁচার জন্য আদিম মানুষ তারা নিজেদের মধ্যে চুক্তি করেছিল এবং চুক্তি করে তারা রাষ্ট্র তৈরি করেছিল। এখন এই যখনই প্রাকৃতিক সমাজ, প্রাকৃতিক প্রি সোশ্যাল, প্রি স্টেট, এই পরিস্থিতি থেকে যখনই মানুষ চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্র তৈরি করছে, তখনই কি হচ্ছে না, প্রকৃতির রাজ্যের অবসান ঘটছে এবং সঙ্গে সঙ্গে কি তৈরি হচ্ছে না, একটা রাষ্ট্রীয় সমাজের তৈরি হচ্ছে। এবং এই রাষ্ট্রীয় সমাজ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের জীবনটা অনেক বেশি সুরক্ষিত হয়েছে এবং মানুষ কিন্তু স্বাধীনতা পেয়েছে। এবং এখানে স্বাভাবিক আইনের পরিবর্তে মানুষ তৈরি করতে পেরেছে, মানুষ গ্রহণ করতে পেরেছে একটা রাষ্ট্রীয় আইন। অর্থাৎ এতক্ষণ যে কথাটা বললাম তার সারমর্ম হচ্ছে এটা, যে মানুষ তার নিজের প্রয়োজনে প্রাকৃতিক পরিবেশ থেকে চুক্তির মধ্য দিয়ে একটা রাষ্ট্র তৈরি করলো। রাষ্ট্র তৈরি করার ফলে মানুষের জীবনযাপনের জায়গাটা আরও অনেক বেশি কিন্তু শান্তিপূর্ণ হলো, স্বাধীনভাবে মানুষ বেঁচে থাকার চেষ্টা করলো। এবং এই কথাটাই যারা বলেছে, যে চুক্তির মধ্য দিয়ে এসেছে, সেটাকে আমরা বলছি সামাজিক চুক্তি, এবং এই মতবাদটাকে আমরা বলছি সামাজিক চুক্তি মতবাদ। এখন প্রশ্নটা হলো যে এই সামাজিক চুক্তির মতবাদ, এটা তো ষোড়শ শতাব্দীতে জনপ্রিয়তা হয়েছে, তাহলে কি এর আগে এটা ছিল না? ছিল। এর আগেও আমরা মহাভারতের শান্তি পর্বে পেয়েছি, আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রে পেয়েছি, বাইবেলের ওল্ড টেস্টামেন্টে পেয়েছি, এবং প্রাচীন গ্রিক এবং রোমান দর্শনেও কিন্তু এই তথ্যের সন্ধান পাওয়া যায়। পরবর্তীকালে আমরা দেখেছি যে এই সামাজিক চুক্তির মতবাদটার একটা দীর্ঘ ইতিহাস থাকলেও আমরা পরবর্তীকালে দেখেছি তিনজন দার্শনিক মূলত কিন্তু এই লেখার মধ্য দিয়ে, তাদের লেখার মধ্য দিয়ে সামাজিক চুক্তি মতবাদে যথেষ্টভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই তিনজন হলেন, একজন হচ্ছেন টমাস হবস, যার সময়কালটা ছিল 1588 সাল থেকে 1679 সাল পর্যন্ত। জন লক, 1632 সাল থেকে সময়কালটা ছিল 1704 পর্যন্ত। এবং আমরা জানি যে ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো, যার সময়কালটা ছিল 1712 সাল থেকে 1778 সাল পর্যন্ত। এই তিনজন ব্যক্তিকে কিন্তু আমরা সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা হিসেবে জানি। অবশ্যই এটা মনে রাখতে হবে, এই তিনজন প্রবক্তা মতবাদের, বা তিনজন প্রবক্তা সামাজিক তত্ত্ব মতবাদের তত্ত্ব কিন্তু আলাদা আলাদা ছিল, তাদের তত্ত্বটা কিন্তু এক ছিল না। এখন আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে হবসের তত্ত্বটা আসলে কেমন ছিল, হবস আসলে কি বোঝাতে চেয়েছেন। হবস, তার একটা বিখ্যাত গ্রন্থ আমরা জানি 1651 সালে বইটা প্রকাশিত হয়েছিল, যেটার পাবলিকেশন হয়েছিল ইংল্যান্ডে। হবস এই লেভিয়াথানের মধ্য দিয়ে, তার বিখ্যাত লেভিয়াথান লেখার মধ্য দিয়ে সামাজিক চুক্তির মতবাদটাকে বোঝাবার চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন। এই প্রসঙ্গে বলে রাখা একটু ভালো যে টমাস হবস কিন্তু ছিলেন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের গৃহশিক্ষক। এবং এই ইংল্যান্ডের রাজার দ্বিতীয় চার্লসের গৃহশিক্ষক হওয়ার সুবাদে তিনি চরম রাজতন্ত্রের সমর্থনে
এই লেভিয়াথান গ্রন্থটা লিখেছিলেন। আসলে লেভিয়াথানের অর্থটা হচ্ছে সমুদ্র মানব, সমুদ্র দানব, সমুদ্র মানব না, সমুদ্র দানব। অর্থাৎ সমুদ্র দানব কি? সমুদ্র দানব হচ্ছে যে সেই সমুদ্রের মধ্যেই কিন্তু রাজত্ব তৈরি করবে এবং তার উপরে এখানে কিছু করার নেই। হবস আসলে বলতে চাইছেন যে যে মানুষ যখন রাষ্ট্র তৈরি হয়নি তখন প্রাক সামাজিক পরিবেশের মধ্যে মানুষ বসবাস করত এবং এই প্রাক সামাজিক পরিবেশে মানুষের যেহেতু আইনটাকে নিয়ন্ত্রণ করার, আইনটাকে প্রয়োগ করার সেরকম কিছু ছিল না, তখন মানুষ আসলে ছিল একটা অসহায় জীবনযাপন করতো। কেন অসহায় জীবনযাপন করতো? তার কারণ মানুষের প্রকৃতি সম্পর্কে হবস বলছেন মানুষ ছিল স্বার্থপর, মানুষ ছিল লোভী, মানুষ ছিল শট, মানুষ ছিল অত্যাচারী, মানুষ ছিল স্বেচ্ছাচারী, মানুষ ছিল কলহপ্রিয়। অতএব যত রকম খারাপ গুণ মানুষের থাকা যায় এগুলোর কথাই কিন্তু হবস বলছেন। এবং সেখানে হবস বলছেন যে এই ধরনের মানুষের প্রকৃতি যখন এরকম ছিল, এই পরিবেশে মানুষ কিন্তু প্রতি মুহূর্তে নিজের স্বার্থ সিদ্ধির কথা ভেবে গেছে। এখন যখনই মানুষ তার নিজের স্বার্থ সিদ্ধির কথা ভাবছেন, তার ফলে যেটা ঘটছে, প্রতি মুহূর্তে নিজের স্বার্থটাকে রক্ষা করার জন্য একটা বিরামহীন সংঘর্ষ, একটা বিরামহীন বিরোধ কিন্তু এই সামাজিক পরিস্থিতির মধ্যে তৈরি হচ্ছে। এবং এই সামাজিক পরিস্থিতির মধ্যে যখনই একটা বিরোধ তৈরি হচ্ছে, যখনই একটা চরম সংঘর্ষ তৈরি হচ্ছে, একটা পুরো সমাজ ব্যবস্থাটা কিন্তু একটা যুদ্ধ অবস্থায় পরিণত হচ্ছে। এবং এই যুদ্ধ অবস্থার পরিস্থিতিতে মানুষের পক্ষে বেঁচে থাকা, মানুষের পক্ষে জীবনযাপন করাটা কিন্তু দুর্বিষহ আকার ধারণ করছে। এবং হবসের এই অবস্থাটাকে আমরা বলতে পারি, হবস বলছেন যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লড়াই, ওয়ার অফ এভরি ম্যান এগেনস্ট এভরি ম্যান, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লড়াই চলেছে বলে তিনি উল্লেখ করছেন। এবং এই অবস্থার স্বাভাবিক আইনের অর্থ ছিল জোর যার মুল্লুক তার, মাইট ইজ রাইট। এক কথায় প্রকৃতির রাজ্যের মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, ঘৃণ্য, পাশবিক এবং স্বল্পায়ু। এই শব্দগুলো কিন্তু হবস ব্যবহার করেছেন। এবারে ভেবে দেখুন, এই রকম একটা পরিস্থিতিতে মানুষ কি জীবনযাপন করতে পারে? মানুষ জীবনযাপন করতে পারে না। এখান থেকে হবস একটা চুক্তির কথা বললেন। কিসের চুক্তির কথা বললেন? আসলে হবস বলছেন যে এইরকম একটা পরিস্থিতি থেকেই মানুষ বাঁচার জন্য চেয়েছিল যে তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করবে। নিজেদের মধ্যে চুক্তি করে কি করবে না, সেই চুক্তির মধ্য দিয়ে তারা কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে ক্ষমতা তুলে দিল এবং ক্ষমতা তুলে দেওয়ার পরে পুরো সার্বভৌম ক্ষমতাটা, অতএব সকলের ক্ষমতাটাই ব্যক্তি এবং ব্যক্তি সংসদের হাতে তুলে দেওয়ার পরে হবস বললেন যে এই ব্যক্তি এবং ব্যক্তি সংসদের কাছেই কিন্তু অসীম, চূড়ান্ত, অনিয়ন্ত্রিত ক্ষমতাটা দেওয়া রইল। এই ব্যক্তি এবং ব্যক্তি সংসদ কিন্তু সে তার মতো করে, অর্থাৎ সে তার প্রাকৃতিক ইচ্ছা দিয়ে, অর্থাৎ এটা বলা ভালো, সে গোটা সমাজ ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করবে এবং তাকে প্রশ্ন করার কেউ থাকবে না। সার্বভৌম শক্তি চুক্তিতে অংশগ্রহণ করেনি বলে কোনো শর্ত দ্বারা সার্বভৌম শক্তি সীমিত নয়। অর্থাৎ এখানে হবস এটা বলতে চাইছেন যে এই সার্বভৌম ক্ষমতা যেটা বলবে সেটাই আইন, সার্বভৌমের নির্দেশ সকলে মেনে চলবে। অতএব এই আইনের উপর ভিত্তি করেই গড়ে উঠল রাষ্ট্রীয় সমাজ, সুরক্ষিত হলো মানুষের জীবন। এখানে কয়েকটা প্রশ্ন আসবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, হবস কটা চুক্তির কথা বলেছে? হবস আসলে একটা চুক্তির কথাই বলেছে, মানুষের নিজেদের মধ্যে। হবস কিন্তু যে সার্বভৌমের কথা বলেছে সেটা কি সীমাহীন সার্বভৌম ক্ষমতার কথা বলেছে? না, হবস হবস সীমায়িত সার্বভৌমের কথা বলে না, সীমাহীন সার্বভৌমের কথা বলেছে। অর্থাৎ যার হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে, এই ব্যক্তি বা ব্যক্তি সংসদ, তিনি যেমন করে পরিচালনা করবেন, তিনি যেমন করে সমাজ ব্যবস্থাকে রাখবেন সেভাবেই কিন্তু থাকবে, তাকে প্রশ্ন করার কেউ নেই। অতএব একটা অনিয়ন্ত্রিত সার্বভৌমের কথা বলেছে। আমরা এর পরের পর্বে হবসের সঙ্গে তুলনা করেই লক সামাজিক তত্ত্ব সম্পর্কে কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওটাও দেখে নেবে। আমরা পরপর চেষ্টা করব, হবস আজকে আলোচনা করলাম, এরপর লকের তত্ত্ব আলোচনা করার চেষ্টা করব এবং রুশোর তত্ত্ব আলোচনা করার চেষ্টা করব। তাহলে আশা করি সামাজিক তত্ত্বের ব্যাপারটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, অনেকটা সাবলীল হয়ে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।